পারতে খাচ্ছিস না কেন? অন্তত কিছু তো খা। খাবার গলা দিয়ে নামছে না আপা। আমি ওনার কাছে যাব, বিশ্বাস কর। ওনার কাছ থেকে এতটা দূরে চলে এসেছি, সেটা ভাবলেও কলেজাটা ছিঁড়ে যাচ্ছে। গলা কাটা মুরগির মতো ছটফট করে উঠছে হৃদয়টা। আমাদের কি আর কখনো দেখা হবে না আপা? উনি তো আমাকে না দেখে থাকতে পারেন না, প্রচুর রেগে যান। আচ্ছা, অতিরিক্ত টেনশনে ওনার যদি আবারও প্যানিক অ্যাটাক হয়, আবারও যদি ওনার নাক থেকে রক্ত বের হয়, তাহলে উনি তো তখন পুরোপুরি সেন্সলেস হয়ে যান। ওনার অনেক কষ্ট হয় আপা। সব ঠিক হয়ে যাবে বোন আমার। জাঙ্কুক ভাইয়ের ঠিক কোনো একদিন চলে আসবে। এখন খেয়ে নে। খাওয়া খাওয়া, বেশি করে খাওয়া। শরীর ভেঙে চুরে যা অবস্থা হয়েছে দেখেই বোঝা যাচ্ছে এবারে ছোট সাহেব সর্বনাশের আর কিচ্ছুটি বাকি রাখেনি। দেখ দেখ, জামাটা পর্যন্ত কাঁধ থেকে খুলে পড়ছে। ইস, কি ধকলটাই না গেল মেয়েটার উপর দিয়ে। আগে তো এমন ছিলি না, অথচ এবারে ছেলের সাথে কদিন থেকেছিস কি থাকিসনি, এই হালে তোকে ছেড়ে দিয়েছে। হ্যাঁ রে, হাঁটুর বয়সী মেয়ে হয়ে বয়সে অমন বড় সৎ ভাইয়ের সাথে থাকতে তোর এতটুকু ভয় করলো না? কি হচ্ছেটা কি মামি? তুমি কি চুপ করবে? জিমিনের দেওয়া লোকমা করা মাংস ভাত চিবোতে চিবোতে তেল লিসার দিকে তাকিয়ে বলল, স্বামীর সাথে থাকতে কিসের ভয় মামি? বিয়ের পর মামার সাথে থাকতে তোমার বুঝি খুব ভয় হতো? শুনেছি মামা নাকি তোমার থেকে গুণে গুণে 15 বছরের বড়, আর সেখানে আমার স্বামী তো আমার থেকে মাত্র 12 বছরের বড়। চুপ কর, বিদেশে গিয়ে নষ্ট হয়ে ফিরেছিস, আবার এত বড় বড় কথা বলা হচ্ছে। মহল্লার মানুষকে বলে দিলে তখন বুঝবি অপমান কাকে বলে। মামি, কি সমস্যা তোমার? কেন গায়ে পড়ে শুধু শুধু ঝগড়া করছো? আর কাকে কি বলছো তুমি? যে গদিতে বসে পায়ের উপর পা দোলাচ্ছ, সেটা তের স্বামীর টাকায় কেনা। তাই ভালোই ভালোই বলছি, মুখ সামলাও, না হলে এর পরিণাম খুব খারাপ হতে পারে। জীবন জাঙ্কুককে চেনো না তুমি। কয়দিন পর ছেলের বউ হবি বলে তোকে কিছু বলছি না জিমিন, তাই বলে এই না যে মুখে মুখে তর্ক করলে আমি তোকে ছেড়ে দেব। কি বলছো? আর ছেলের বউ? তোমার আর সুকাইয়ের বিয়ে ঠিক করা হয়েছে জিমিন। হঠাৎ জিনের মুখ থেকে ভেসে আসার কথাটা ধূমকেতুর হলকার মতো ছুটে এসে কর্ণকুহরে ঝংকার তুলল জিমিনের। জিন রেলিংয়ে হাত দিয়ে নিচে নামছে। জিমিন তার মায়ের দিকে তাকিয়ে বলল, মা, আশা করি তোমার কোনো আপত্তি নেই। এত তাড়াহুড়ো কেন করছো মা? তুমি এখনো সুস্থ হওনি পুরোপুরি। প্রতি মাসে চেকআপের জন্য তোমাকে ইউজ দিতে হবে। আর তা দেখো জিমিন, তোমাদের জন্য করণীয় দায়িত্বটুকু ভালোই ভালোই পালন করতে পারলে তবেই আমার শান্তি। এই মুহূর্তে তের বিয়েটা হওয়া জরুরি, কিন্তু বড় বোন থাকতে ছোট বোনের বিয়ে দিতে গেলেই মানুষ পেছনের কাহিনী খোঁচাতে শুরু করবে। এটা তো আর আমেরিকা নয়, এটা বাংলাদেশ। আশা করি এবার আর কোনো আপত্তি নেই। হ্যাঁ হ্যাঁ, আমার আপত্তি আছে। আমি এই বিয়েটা কিছুতেই করতে পারবো না মা। জিমিনের কথা শুনে জিন একবার জিমিনের দিকে তাকালো। মনের মধ্যে কেন জানি সেই ভয়টা আবারও দানা বাঁধছে। তের মতো জিমিনও কি একই পথে পা বাড়িয়েছে? তাহলে কি লিসা যা বলেছে তাই সত্যি? জিন এবার কাতর কণ্ঠে জিমিনের দিকে তাকিয়ে বলল, ইদানিং আমার শরীরটা ভালো যাচ্ছে না জিমিন, যখন তখন পড়ে যেতে পারি। তবে এবার পড়লে আর উঠতে পারবো বলে মনে হয় না। সুস্থ থাকতে থাকতে কথা শোনো, না হলে পরে আফসোস করবে। জিনের কথা শুনে জিনের মনে হতে লাগলো, তবে কি শেষ রক্ষাটা আর হলো না? সবকিছুই কি এভাবে শেষ হয়ে যাবে? তে তো তাও তার ভালোবাসাকে বেশ কিছুদিন কাছে পেয়েছে, আর জিমিন এতদিনের বোনা স্বপ্নগুলো এভাবে ভেঙে চুরে তছনছ হয়ে যাবে। ভাবতেই বুকের ভেতর এলো পাথারি ঝড় উঠেছে জিমিনের। জিমিন আর এভাবে ভেজা চোখ নিয়ে দাঁড়িয়ে থাকতে পারলো না সবার সামনে। এটো হাত নিয়ে ছুটে চলে গেল নিজের রুমের দিকে। বিশাল বারের এক কোণে যে সাইডে কাউন্টার রয়েছে, সেখানে বার স্টুল পেতে ইয়ন্তানকে কোলে নিয়ে বসে বসে রেড ওয়াইনে চুমুক দিচ্ছে জাঙ্কুক। ছোট্ট ইয়ন্তান নিজের নরম তুলতুলে শরীরটা জাঙ্কুকের হাতে ছেড়ে দিয়ে আধো আধো চোখ খুলে ঝিমোচ্ছে। যেন মনে হচ্ছে অ্যালকোহলের গন্ধে ইয়ন্তানেরও নেশা ধরে এসেছে। জাঙ্কুক ইয়ন্তানের দিকে এক ঝলক তাকিয়ে দাঁত খিচিয়ে বলল, তোর মালকিনের মতো ঢং করা বন্ধ কর, নয়তো মাথায় তুলে একটা আছাড় দেব। এরই মধ্যে বারে আগমন ঘটে জিহব সানা ইউনোর। ইউনো জাঙ্কুককে এভাবে দেখে এগিয়ে এসে অবাকের সুরে শুধালো, কি রে জেকে, দেখে তো মনে হচ্ছে ভার্সিটি থেকে ফিরেছিস। তাহলে বিড়াল বাচ্চা কোলে নিয়ে বাড়ি কি করিস তুই? জানি না। আরে এটা তো তের বিড়াল, তোকে জিজ্ঞাসা করেছি, কতবার বলেছি তোকে এর নাম মুখে নিবি না তুই। থাম না তোরা। জেকে, তুই তো বিড়াল দেখলি অ্যালার্জি অ্যালার্জি বলে নাক ছিটকাস।
তাহলে বিড়াল নিয়ে বাড়ি কি করিস তুই? আর কতক্ষণ ধরেই বা এভাবে বসে আছিস? আদৌ কি ভার্সিটিতে গিয়েছিলি তুই? জাঙ্কুক কোনরূপ জবাব না দিয়ে নির্লিপ্ত মুখে পকেট থেকে একটা কাগজ বের করে টেবিলের উপর রেখে পুনরায় চুমুক দিল ওয়াইনের গ্লাসে। যে কি তুই রিজাইন দিয়েছিস মানে? এটা তোর শখের জব ছিল। আই নো। তাহলে হুট করে রিজাইন দিয়েছিস কেন? এর জন্য সবকিছুর একটা লিমিট থাকতে হয় জেকে। এভাবে লিমিট ক্রস করে কেউ লাইফ লিড করতে পারে না। তুই আজকাল যা শুরু করেছিস তাতে খুব শীঘ্রই তুই মরে যাবি। গাইস, ওর সাথে থাকতে থাকতে বিড়ালটাও অসভ্য আর উগ্র হয়ে যাচ্ছে। আমাদের উচিত বিড়ালটাকে হেফাজতে নিয়ে যাওয়া, নয়তো কোনোদিন দেখবো বিড়ালটারও অতিরিক্ত ডিপ্রেশনে নোজ ব্লিডিং হচ্ছে। চুপ করবি তোরা। আমি ডিপ্রেসড হয়ে ঘরে বসে থাকার জন্য মোটেও জব ছাড়িনি, বিডিতে যাওয়ার জন্য জব ছেড়েছি। কি? তুই অবশেষে বিডিতে ফিরছিস? একেবারের জন্য যাচ্ছি না, বেশ কিছু হিসেব নিকেশ বাকি পড়ে আছে, সেগুলো সুদে আসলে মিলাতে যাচ্ছি। তাছাড়া আরো একজনকে খুব কাছ থেকে শাস্তি দেওয়াটাও বাকি পড়ে আছে। আমি আবার বাকির খাতা খুব বেশি দিন ফেলে রাখি না। তীর্যক ছুরির ফলার মতো কথাগুলো বলে জাঙ্কুক ইউনতানকে নিয়ে উঠে যায়। যাওয়ার আগে ঘাড় ঘুরিয়ে একবার পেছনের দিকে তাকিয়ে ওদেরকে বলল, বাই দ্য ওয়ে, শি ইজ নট বিড়ালের বাচ্চা, হার নেম ইজ ইউনতান। জাঙ্কুক চলে যেতেই জেহব ইউনো আর সানার কাঁধে হাত রেখে বলল, দোস্ত, এবারের ভ্যাকেশনটা বাংলাদেশে কাটালে কেমন হয়? কেমন হয় সেটা পরে বলছি, তার আগে তুই আমার বউয়ের কাছ থেকে হাত সরা গর্ধব। হ্যাঁ, আজ একটা বউ নেই বলে বন্ধুরা মির্জাফরের মতো আচরণ করে মাবুত। দেখতে পাচ্ছি না, ছুতে পাচ্ছি না, ভুলতে পারছি না, তবুও তুমি আছো। এ তোমার কেমন থাকা জীবন জাঙ্কুক? ল্যাপটপের কিবোর্ডে এতটুকু টাইপ করে থামলোতে, অতঃপর জিয়ন জাঙ্কুক খচিত ইমেল অ্যাকাউন্টে সেন্ড অপশনে ক্লিক করে চোখ বোলালো ইমেল অ্যাকাউন্টের পাশে এঁটে থাকা ছোট্ট ডিপিতে। কে জানে না এই মেল অ্যাকাউন্টটা আদৌ জাঙ্কুক ব্যবহার করে কিনা, কিন্তু ওই যে আশায় বাঁচে চাষা, সেই রকমই বুকের মাঝে জমে থাকা তীব্র দহন আর এক অনাকাঙ্ক্ষিত আশাকে সামনে রেখে প্রতিদিন জাঙ্কুকের এই মেল অ্যাকাউন্টে মেল পাঠাইতে। কি জানি, হুট করে জাঙ্কুকের চোখে পড়লেও তো পড়তে পারে। জাঙ্কুক যদি নিজ থেকে যোগাযোগ করতে না চায়, তাহলে এছাড়া যে তে আর কোনো উপায় নেই যোগাযোগ করার। সেই কখন থেকেই তে এক ধ্যানে জাঙ্কুকের ছবির দিকে তৃষ্ণার্ত চাতকের ন্যায় তাকিয়ে আছে। তে মনে মনে ভাবছে, কতদিন আপনাকে দেখি না, আপনি কত দূরে। আপনার ছবির দিকে তাকালেই হৃদয়টা কেঁপে ওঠে আমার। বারবার মনে হয় হাজার মাইল দূরত্বে নিজের অতি মূল্যবান কি যেন একটা ফেলে এসেছি আমি। তখনই মনে পড়ে যায় আমার আত্মাটাকেই তো আপনার মাঝে ফেলে রেখে এসেছি। এখন আপনিহীনা আমার অস্তিত্ব যে পৃথিবীর বুকে থেকেও নেই। 6 মাস আগে যখন আমেরিকাতে প্রথম পা রেখেছিলাম, তখন কি জানতাম কেউ একজন আমার জন্য বুকের ভেতর ভালোবাসার পাহাড় জমিয়ে দিন রাত নিদারুণ কষ্টে অতিবাহিত করছে। আর এখন সেই কষ্টটা সুদে আসলে ফেরত দিচ্ছেন আপনি আমাকে। না দেখে তো বেশ ভালোই থাকতে পারেন, শুধু শুধু সামনে এলে আমাকে ব্যথা দেওয়ার জন্য পাগলামি আর রাগ দেখানোর নাটক করেন। এখন সব বুঝতে পারছি আমি। প্রথমে ভালোবাসা, তারপর অভিমান, অতঃপর সব শেষে বুক ভেজা কাতর কান্না। এভাবেই দিন যাচ্ছে তে ভালো নেই, ভালো থাকার কথাও নয়। এক অষ্টাদশীকে নিজের প্রেমে পাগল করে দিয়ে জাঙ্কুকের এখন আর কোনো খোঁজ নেই। জিমিনের খবর দেওয়াতে বেশ অনেকদিন পর রোজ এসেছে জেকে কুঞ্জে তের সাথে দেখা করতে। তের দুর্বিষহ হাল দেখে রোজ অবশ্য ভেবেছে এটা হয়তো বোগামের জন্য। রোজ বারবার বলছিল, তে পেছনের কথা ভুলে যা, দেখবি তোর জীবনেও এমন কেউ আসবে যে তোর চোখের দিকে তাকালেও ভালোবাসার গভীরতা মাপতে পারবে। হাত বাড়িয়ে নয়, বরং হৃদয় বাড়িয়ে স্পর্শ করবে তোর সুপ্ত অনুভূতিগুলোকে। রোজের কথা শুনে তে আশ্চর্য হয়ে বলেছিল, কি বলছিস কি এসব রোজ? আমার অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব কিছুই উনি। সম্পর্কটা এমন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে, এখন আর ওনাকে ছাড়া দ্বিতীয় কোনো পুরুষকে আমি আমার জীবনে কল্পনা করতে পারি না। উনি ছাড়া অন্য কেউ ভালোবেসে স্পর্শ করার আগে মরণ হোক আমার। কিন্তু রোজ সে ভেবেই বসলো তে সব বোগামের জন্য বলেছে, তাই সহসা তের মন খারাপ করতে চায় না বলে রোজ চুপ হয়ে গেল। ব্যবসা গরমে জীবন অতিষ্ঠ, তার উপর হাঁটু সমান লম্বা চুল শুকিয়ে যাওয়াতে
চুলের ভার বইতেও আজকাল কষ্ট হচ্ছে তের। হঠাৎ তখনই ওপাশের বাগানে ঝোপের আড়াল থেকে তের কানে ভেসে আসে জিমিনের ক্রন্দনরত কিছু কথা। কথাগুলো ভালো করে ঠাউর করতেই তে এগিয়ে যায়। তে শুনতে পেল জিমিনের কান্না জড়িত শেষ কথাগুলো। আমার বিয়ে হয়ে গেছে সুগা, আমি আপনাকে দেওয়া কথা রাখতে পারিনি। আমার জন্য দ্বিতীয়বার আপনাকে কষ্ট পেতে হলো, কিন্তু বিশ্বাস করুন আমি মোটো ভালো মেয়ে নই, খারাপ মেয়ে। সব ছেলের সাথেই এমন ভালোবাসা নাটক করি। আমি আপনার এক্সের থেকেও খারাপ। আমাকে বিয়ে করলে আপনি একটুকু ভালো থাকতেন না, তাই যা হয় ভালোর জন্যই হয়। ভবিতব্য মেনে নিন আর আমাকে ভুলে যান। ওপাশ থেকে সুগা কি বলল না বলল কিছুই শোনা গেল না। উল্টো জিমিন তাড়া দিয়ে বলল, আমার স্বামী ডাকছে সুগা, আমাকে যেতে হবে। কাল বাসর রাত ছিল কিনা, ডাকবেই তো। এখন রাখছি, আর কখনো কথা হবে না আমাদের। দোয়া করি আপনি আমেরিকাতে মনের মতো সোলমেট কাউকে না কাউকে ঠিক পেয়ে যাবেন। তখন আমাকে কিংবা আমার দেওয়া পাথরের মতো আঘাতগুলোকে মনে পড়বে না, আর আপনি খুব সুখী হবেন। আর আমি এও জানি আপনার মতো পিওর হার্টকে কষ্ট দিয়ে আমি কোনোদিনও সুখের মুখ দেখতে পারবো না, আর না আপনাকে কখনো ভুলতে পারবো। এরপরই কল কাটার পিকপিক করে আওয়াজ হলো। হয়তো সুগাই ফোনটা কেটে দিয়েছে ওপাশ থেকে। কথাটা বলেই শুকনো মরমরে পাতার উপর ধপ করে বসে পড়ে বোবা কান্নায় ভেঙে পড়ল জিমিন। তে নিজের রাগ দমাতে আর পারল না। বড় বড় পা ফেলে এগিয়ে গিয়ে জিমিনের সামনে দাঁড়িয়ে বলল, এভাবে শুধু শুধু মিথ্যে বলে একজনকে কষ্টের সমুদ্রে ভাসিয়ে দেওয়ার মানে কি ছিল আপা? কি হলো আপা বল, কেন করলি এটা? যে মানুষটা 1000 মাইল দূর থেকেও তোর নাম্বার সংগ্রহ করে তোকে কল দিল, তাকে তুই এভাবে ফিরিয়ে দিলি। অথচ আমাকে দেখ, চাতক পাখির মতো ছটফট করছি জীবন জাতকের একটুখানি খবর পাবো বলে। তাহলে তুই এটা কেন করলি আপা? জিমি নিজেকে একটু সংযত করে বলল, যা করেছি চিন্তা ভাবনা করে বুঝে শুনে করেছি। তোর টেনশনে এমনিতেই মায়ের শরীরটা খারাপ আছে। এখন যদি আমি এসব বলে মাকে নিরাশ করি, তাহলে মাকে আর বাঁচাতে পারবো না। তে পরিবারের বড় সন্তানের জন্মই হয় স্যাক্রিফাইস করার জন্য। আমি না হয় মায়ের কথা ভেবে নিজের ভালোবাসাটাকে স্যাক্রিফাইস করলাম। কথা শেষে জিমি পুনরায় কান্নায় ভেঙে পড়ল। এদিকে তে তৎক্ষণাৎ মনে মনে এক চরম সিদ্ধান্ত নিল। তে গিয়ে মাকে সত্যিটা বলবে, নরম সুরেই মাকে বোঝানোর চেষ্টা করবে। তারপর যা হওয়ার হোক। আমি না হয় জীবন জাঙ্কুকের প্রেমে পড়ে খুব বড় অন্যায় করে ফেলেছি, কিন্তু আপা তো তেমন কিছুই করেনি। তাহলে আপা কেন নিজের ভালোবাসার মানুষকে আপন করে পাবে না? ভর সন্ধ্যেবেলা অফিস থেকে ফিরে এসির পাওয়ার বাড়িয়ে দিয়ে একটু ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন কিংসব জিন। তখনই হুড়মুড়িয়ে জিনের কক্ষে প্রবেশ করল তে। আজকাল তের সাথে খুব একটা কথা বলেন না জিন, কারণ তের চোখের দিকে তাকালে যে জীবন জাঙ্কুকের প্রতি এক ব্যথাতুর ভালোবাসা দেখতে পান তিনি, তার বিরক্ত লাগে খুব। কি প্রয়োজনে? তে কিছু না বলে তটস্থ হয়ে দাঁড়িয়ে রইল। এরপর জিন পুনরায় বলল, কিছু বলার না থাকলে যেতে পারো, আমি একটু রেস্ট করব। মা, আপা একজনকে ভালোবাসে। তুমি সুকাই ভাইয়ের সাথে আপার বিয়েটা দিও না। আপা মুখ ফুটে কোনোদিন তোমাকে কিছু বলবে না, কিন্তু ভেতরে ভেতরে কষ্টের বোঝা বইতে বইতে আপা হয়তো মরেই যাবে। সে আবার কার সাথে নষ্টামো করে বেরিয়েছে শুনি? তে বুঝতে পারলো জিন কথাটা তেকে ইঙ্গিত করে বলেছে। তবুও তে কাপা কাপা কণ্ঠে বলল, সুগা ভাইয়া, CFO অফ জেকে গ্রুপ, তাই তো? জিনের কথায় তে হাসূচক মাথা নাড়তে কোথা থেকে যেন শক্ত হাতের আঘাত এসে আছড়ে পড়ল তের নরম তুলতুলে গালে। তোকে আমি এসব বলতে বলেছি? সত্যি করে বলতো, আমি কি একবারও বলেছি মাকে গিয়ে এসব বল? তাহলে কেন বললি? আমি তো মিথ্যে কিচ্ছু বলিনি আপা। তাছাড়া যা বলেছি তোর ভালোর জন্যই বলেছি। কে বলেছিল তোকে আমার ভালো করতে? আমি বলেছি? আমার ভালো করতে গিয়ে এখন যদি মায়ের কিছু হয়ে যায় তখন কি করবি তুই বল আমায়? তোমরা দুজনেই এই মুহূর্তে এক্ষুনি এই রুমের বাইরে যাও। শরীরটা ভালো লাগছে না আমার, আমি একটু একা থাকতে চাই। মা, কোথায় খারাপ লাগছে তোমার বলো আমায়, মাথা টিপে দেবো একটু। চুপচাপ বাইরে যাও, আর একটা কথা বলবে না। জিনের রাশভারী আওয়াজে অন্তরাত্মা কেঁপে উঠল জিমিনের। জিমিন তৎক্ষণাৎ তের হাত ধরে গম্ভীর গলায় বলল, চল আমার সাথে। বিদেশ থেকে এক কাহিনী পড়ে এসেছে, এখন আবার সন্ধে পর্যন্ত বাইরে ড্যাং ড্যাং করে বেড়াচ্ছে। আমিও দেখব জিন কিভাবে এই ঢিঙ্গি মেয়েগুলোর বিয়ে দেয়। একজনকে তো এ বাড়ির ছেলে ফুর্তি করে ছেড়ে দিল। কই, প্রায় 1 মাস তো হয়ে গেল, এখনো তো এলো না।
জানি জানি, ও আসবেও না। যা নেওয়ার ছিল সে তো নিয়ে গিয়েছে, এখন আর কি করবে এই হাড্ডিওয়ালা মেয়েকে নিয়ে। তে জানে মামি লিসা কেন চটে আছে তের উপর। সেদিন মাকে আপার ব্যাপারে সবটা সত্যি কথা বলার পর মা আর বিয়েটা নিয়ে কথা বাড়ায়নি। লিসাও সেই তেজে চেকে কুঞ্জ ছাড়েনি। সেও দেখতে চায় ঠিক কতদিন জিন তার মেয়েদেরকে বিয়ে না দিয়ে থাকতে পারে। তার সোনার টুকরো ছেলে সুকাইয়ের সাথে জিমির বিয়ে দিয়ে তবে এই বাড়ি থেকে যাবে সে। লিসা যখন এ বাড়ির ছোট সাহেবকে জড়িয়ে থেকে হাজারটা নোংরা কটাক্ষ কথা শোনাতে ব্যস্ত, ঠিক তখনই হন্তদন্ত হয়ে বাইরে থেকে ছুটে আসে লিসার ছোট মেয়ে মিনা। মা, লম্বা মতো একটা ভাইয়া সুকাই ভাইয়াকে ইচ্ছে মতো পেটাচ্ছে। এদিকে তে দূর পশার ইন্টারেস্ট না দেখিয়ে নিজের মতো উপরের দিকে হাঁটা দিল। এসব মারামারি দেখে তে কি কাজ? কি মানে আমার ছেলেকে? এত বড় সাহস কার? জানি না, কখনো দেখিও নি এই মহল্লায়। দেখতে বিদেশিদের মতো, কিন্তু বিদেশি না। ভাইয়াকে বাংলায় গালি দিচ্ছিল। আচমকা মিনার শেষ কথাগুলো শুনে তে থমকে যায়। অজানা শিহরণে থরথরিয়ে কেঁপে উঠল তের পুরো শরীর। মনে হচ্ছে এক্ষুনি তে চেতনা হারাবে। হাত দুটো শক্ত করে মুঠো করে তে নিজেকে স্থির রেখে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, মিনা যে এসেছে তার চুলগুলো কি খারব্দি লম্বা আর চোখগুলো কি ভাসা ভাসা? মিনা হ্যাঁ সূচক মাথা নাড়তেই কাঁধ থেকে ব্যাগটা ফেলে দিয়ে বাইরের দিকে ছুট লাগালো তে। তে অন্দরমহল থেকে বেরোনোর আগে খপ করে লিসাতে হাত ধরে বলল, কে এসেছে সত্যি করে বল। তে জবাব দিল না। এক ঝটকায় হাত সরিয়ে ছুট লাগালো আবারও। তবে এবারও লিসা তেকে শক্ত করে চেপে ধরে। হুট করে চেপে ধরায় তে সদর দরজায় হুমড়ি খেয়ে পড়ে। ঠিক তখনই এক জোড়া ভাসা ভাসা চোখ স্থির হলো তের দিকে। চোখের সামনে তেকে দেখা মাত্রই হাতের হটস্টিকটা ছুঁড়ে মারল জাঙ্কুক। জাঙ্কুকে হঠাৎ এভাবে দাঁড়িয়ে যেতে দেখে তে হকচকিয়ে গেল। সুকাইয়ের ছেলেপেলেরা জাঙ্কুককে মারছে। চোখের সামনে নিজের স্বামীকে এভাবে মার খেতে দেখে হৃদয়টা দুমড়ে মুচড়ে ছিঁড়ে যাচ্ছে তের। অথচ জাঙ্কুক এক ধ্যানে তের দিকে তাকিয়ে মার খাচ্ছে। জাঙ্কুক যখন গাড়ি থেকে নেমে জেকে কুঞ্জে প্রবেশ করতে যাচ্ছিল, ঠিক তখনই সুকাইয়ের চেলাপেলারা জাঙ্কুককে বাধা দেয়। এক পর্যায়ে সুকাই নিজেই জাঙ্কুককে বাধা দিতে আসলে জাঙ্কুক সুকাইয়ের ছেলেপেলেদের কাছ থেকে হটস্টিক টেনে এনে সুকাইকে ধরে মারতে শুরু করে। এমনিতেও জাঙ্কুক সুকাইয়ের উপর খেপেছিল, কারণ কিম সকজিনের এত তাড়াতাড়ি আমেরিকা থেকে বাংলাদেশ আসার ব্যবস্থা এই নব ছাত্রলীগ সভাপতি সুকাইয়ের কাজ। জেকে কুঞ্জে দাঁড়িয়ে জেকে কুঞ্জের মালিকই কিনা মার খাচ্ছে, তাও আবার বাইরের লোকের হাতে, শুধুমাত্র থেকে কাটানোর জন্য। এবং সেই উদ্দেশ্য সফলও হয়েছে। তে বেশ কষ্ট পাচ্ছে, যার পরিপ্রেক্ষিতে জাঙ্কুকের রক্ত মাখা ঠোঁটে প্রসারিত হলো এক পৈশাচিক হাসি। তের যে আর সহ্য হচ্ছে না। তে গলা ছেড়ে চিৎকার দিয়ে কাঁদতে কাঁদতে বলল, ওনাকে মারছো কেন? ছাড়ো, উনি এই বাড়ির ছোট সাহেব। এই শেষ কথাতে চমকে উঠে ভয়ে তটস্থ হয়ে দু কদম পিছিয়ে গেল সকলে। তবে শেষ রক্ষা আর হলো না, কারণ তার আগেই জেহুব সানা ইউনো গাড়ি থেকে নেমে এক একটাকে ইচ্ছে মতো রামধলাই দিয়ে মুখ বাঁকিয়ে দিল। আর ওদিকে জাঙ্কুক ধীর পায়ে এগিয়ে গেল তের দিকে। তে কোনো মতে হাতের তালুতে ভর করে উঠে দাঁড়ালো। এই বুঝি এখনই ঝড়ের পেকে ছুটে এসে জাঙ্কুক তেকে বুকের মাঝে জাপটে ধরবে, কিন্তু আদতেও তেমন কিছু হলো না। জাঙ্কুক তেকে ধরা তো দূরে থাক, তের ধারে কাছেও এলো না। উল্টো তে এগিয়ে এসে জাঙ্কুকের ক্ষতস্থানে হাত ছোঁয়াতে গেলে জাঙ্কুক বিদ্যুৎ বেগে দূরে সরে যায়। জাঙ্কুক ভারী পা ফেলে সদর দরজার কাছাকাছি আসতেই তে আবারও এগিয়ে এসে ঠোঁট উল্টে ফুপিয়ে কেঁদে উঠে বলল, কেন করলেন এমনটা? আমাকে কাঁদাতে খুব ভালো লাগে, তাই না? জাঙ্কুক জবাব দেওয়া তো দূরের কথা, বরং আবারও তের ছোঁয়ার আগেই তের থেকে কয়েক কদম পিছিয়ে গিয়ে দাঁড়ায় জাঙ্কুক। জাঙ্কুকের এহেন কাণ্ডে তে অবাক চোখে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে আপনার? আমাকে চিনতে পারছেন না? আরে মিস এলোকেশি, আবারও দেখা হলো আমাদের। দেখলে তো তোমার টানে কেমন চলে এলাম। জেহুব এতক্ষণ খেয়ালই করেনি যে জাঙ্কুক জেহুবের দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। তবে খেয়াল হওয়া মাত্রই সঙ্গে সঙ্গে জেহুব মুখ কাচুমুচু করে মেকি হেসে বলল, না মানে তোমাদের দেশের মানুষের টানে। কি ভালো মানুষ গো তোমরা। বাবা গো, আসার সঙ্গে সঙ্গে কেমন মারামারি দিয়ে আপ্যায়ন করে নিলে, তাই না জেকে? চুপ কর জেহুব, শরীরের এই কি হাল হয়েছে তোমার? তে খাওয়া দাওয়া করো নাকি? এভাবে শুকিয়ে কেন গেলে? তে কারো কোনো কথায় উত্তর না দিয়ে চোখ মুছতে মুছতে দৌড়ে অন্তর মহলের দিকে চলে গেল।
সানা লক্ষ্য করে দেখলো জাঙ্কুক তের যাবার পানে তাকিয়ে আছে। অন্যদিকে যেন জাঙ্কুকের চোখ যায়নি বললেই চলে। স্বামী স্ত্রীর মান অভিমানের পালা চলছে এখানে। চল ভিতরে যাই, এমনিতেও আমাদের এখানে ওয়েলকাম করার মতো কেউ নেই। হ্যাঁ, তা তো থাকবেই না, বাড়ির মালিককে দেখতে হবে না, এক নম্বরের হিটলার শালা। আলিশান মহলের বসার ঘরে জাঙ্কুক সহ সবাই বসে আছে। এদিকে সুগা চারিদিকে চোখ ঘুরিয়ে পুরো বসার ঘর পর্যবেক্ষণ করে মনে মনে বলল, জাঙ্কুক ভাইয়ের শুধু শুধু টেনে হিচড়ে দেশে নিয়ে এলো, যার জন্য দেশে আসলাম সেই তো নেই। আমার কয়েকটা আর্জেন্ট বাইক লাগবে সুগা, কোন ব্র্যান্ডের গুলো ইউজ করি তা তো জানোই। বাইরের গ্যারেজটা পরিষ্কার করার ব্যবস্থা করো। আর হ্যাঁ, আমার রুমে একটা গেমিং মনিটর পাঠিয়ে দাও মনে করে। দোস্ত, এটা বাড়ি নাকি রাজপ্রাসাদ? সব কিছুতেই যেন আভিজাত্যের ছোঁয়া। রিয়েলি জেকে, ইটস অ্যামেজিং, ইওর ফ্যামিলি হ্যাজ ভেরি গুড টেস্ট। ওদিক থেকে কিছুটা দূরত্বে দাঁড়িয়ে মিনা আর লিসা হাঁ করে ওদের কথা গিলছে। মা দেখো কি সুন্দর সুন্দর ছেলে, সব বিদেশি। ছেলে বাদ দে, ওই মেয়েটাকে দেখ কি সুন্দর। এরকম একটা মেয়ে যদি আমার বেটার বউ হতো। লিসার কথা মুখ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে কি কথায় কথায় যেন ইউনো এগিয়ে গিয়ে সানার ঠোঁটে চুমু খায়, যা দেখে এই মুহূর্তে লিসার ডিম্বি খাওয়ার মতো উপক্রম হলো। মিনারে, আমার একটু ধর। এতক্ষণ খেয়াল না করলো, এবার ওদেরকে খেয়াল হতেই ইউনো বলল, এই যে খালা, এক গ্লাস ঠান্ডা পানি দিন তো, বিডিতে অনেক গরম। ইয়ে মানে বাবারা, আমি আসলে এবারের খালা নই। সুগা, বাড়ির কেয়ারটেকার মুখলেস চাচাকে খবর দাও, আমার ফ্রেন্ডরা যতদিন থাকবে উনি যাতে ওদের জন্য একজন ভালো রাঁধুনি রেখে দেয়। আর হ্যাঁ, অ্যাজ সুন অ্যাজ পসিবল এদেরকে এখান থেকে বিদায় করো। আমার মহিলা সার্ভেন্ট পছন্দ নয়। মা, কি বলছেন উনি? আমরা নাকি সার্ভেন্ট? চুপ কর, জিনকে ফিরে আসতে দে। জিন ফিরে এলেই সব ঠিক হয়ে যাবে। ওয়েট আ মিনিট, এখানে আমার কিছু ফেভারিট শপিক ছিল, সেগুলো কোথায় গেল? লিসা তৎক্ষণাৎ গলা উঁচিয়ে তের ঘরের দিকে ইশারা করে বলল, ওই যে ওই মেয়েটা ভেঙেছে। শুধু এগুলো নয়, আরো অনেক কিছুই ভেঙেছে। একরত্তি মেয়ে, সে কি তেজ, আমার বউ। তেজ থাকাটা মাস্ট। সুগা শোনো। হ্যাঁ ভাই, আগের শোপিসগুলোর মতোই সেম কিছু শোপিস অর্ডার করে দাও, এগুলো আমার অনেক ফেভারিট। আর হ্যাঁ, এক জোড়া করে অর্ডার করে দিও, বলা তো যায় না মহারানীর আবার কখন মুড সুইং হয়। আচ্ছা ভাই, আমি এখন আসছি তাহলে, অনেকদিন পর ফিরেছি তো, বাড়িতে সবাই অপেক্ষা করছে। জাঙ্কুক এগিয়ে এসে সুগার কাঁধের উপর হাত রেখে আশ্বস্ত কণ্ঠে বলল, বিলিভ মি, এখন ফিরে যাচ্ছ, তবে খুব শীঘ্রই সসম্মানে এই বাড়িতে পা রাখবে তুমি। জাঙ্কুকের কথায় স্মিত হেসে সুগার দ্রুত পায়ে সেই জায়গা ত্যাগ করলো। বাড়িতে বিদ্যুৎ নেই, জেনারেটর চালিয়ে সকলে মিলে রাতের খাবার খেতে বসেছে। ঘি মাখানো ভাত, আমের ডাল, কুচো চিংড়ি ভুনা, কাতলা মাছের ঝোল, মাংস কষা, শিলপাটায় তৈরি ভর্তা, লাউ পাতার বড়া, আর শেষ পাতে দই মিষ্টি। বিকেলের ঘটনার পর সানা নিজে থেকে বুঝিয়ে খাবার খেতে নিয়ে এসেছে। চিকন কোমল হাতে প্লেটের মধ্যে কেউ ভাত তুলে দিচ্ছে। ব্যাপারটা দৃষ্টিগোচর হতেই আইপ্যাড থেকে চোখ তুলে তাকালো জাঙ্কুক। দেখলো তে জাঙ্কুকের পাশে দাঁড়িয়ে নিজের ছোট্ট ছোট্ট হাত দিয়ে পটু গিন্নিদের মতোই জাঙ্কুকের প্লেটে খাবার বেড়ে দিচ্ছে। লম্বা চুলের আড়ালে ঢিলে জামাটা জানান দিচ্ছে তে কতটা শুকিয়ে গেছে। জাঙ্কুক সেদিকে এক পলক তাকিয়ে হুট করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। জাঙ্কুকের কাণ্ডে তে আচমকা লাফিয়ে উঠলো। কি হয়েছে জেকে? নাথিং। জাঙ্কুক বেসিন থেকে হাত ধুয়ে উপরে যেতে লাগলো। কি রে, খাবি না? না, খিদে নেই। জাঙ্কুকে এমন করে উঠে যাওয়াতে তে অপমানিত বোধ করলো খুব। লোকটা যে শুধু শুধু ওর সাথে কেন এমন রাগ দেখাচ্ছে বুঝতে পারছে না তে। জাঙ্কুক কি এমন ভুলের শাস্তি দিচ্ছে ওকে? হাতের পিঠ দিয়ে চোখ মুছতে মুছতে তেও উপরে চলে গেল। তোর বন্ধু চাইছেটা কি ইউনো, যার জন্য ইউএসএ বসে ড্রাগ ফ্রাক নিয়ে যা তা অবস্থা করে ফেলেছিল, আর এখন চোখের সামনে পেয়েও না দেখার ভান করে এড়িয়ে যাচ্ছে। আশ্চর্য। জেকে নিজের অভিমানটা প্রকাশ করতে পারছে না, কারণ এসব ওর ধাঁচে নেই, যার ফলস্বরূপ তের সাথে এমন রুড বিহেভ করছে। তবে আই থিঙ্ক তে সময়ের সাথে সবটা ঠিক করে ফেলবে, কারণ ওই পিচ্চি মেয়ে ছাড়া কারোর ধারে না ঘাটতারা ছেলেটা। জান, তুই তো দেখি জাতে মাতার তালে ঠিক। একবার রুমে চল, তারপর তোর হচ্ছে। অন্ধকারে দৌড়াতে দৌড়াতে চিলে কোঠার ঘর অবধি চলে এসেছে তে। তে যখন চিলে কোঠার ঘরের সামনে
এসে হাঁটু ভেঙে বসে তাতে মুখ গুজে ফুপি কেঁদে উঠল। তখনই তের নাকে এসে সুরসুরি দিল সেই চেনা পরিচিত স্যান্ডেলের পারফিউমের তীব্র সুঘ্রাণ। একসময় এই সুঘ্রাণের সাথেই মিলে একাকার হয়ে গিয়েছিল তের শরীর। প্রথম নারীর সত্তার বিসর্জন হয়েছিল এই সুঘ্রাণযুক্ত পুরুষের হাতেই। অন্ধকারের মাঝে ট্রাউজারের পকেটে হাত গুজে নির্বিঘ্নে নিকোটিনের ধোঁয়া ওড়াচ্ছে জাংকুক। জাংকুককে দেখে তে চট করে উঠে শক্ত গলায় বলল, আমাকে এভাবে কষ্ট দেওয়ার জন্যই বুঝি 1000 মাইল দূর থেকে বাড়ি বয়ে এসেছেন। জাংকুক জবাব দিল না। তে টকবকিয়ে দু কদম এগিয়ে গিয়ে তারপর আবারও পুনরায় জাংকুককে বলল, কথা বলতে ইচ্ছে করছে না তাই তো? এতই যদি অপছন্দ আমাকে, তাহলে ডিভোর্স দিয়ে দিলেই তো পারেন। শুধু শুধু কেন এভাবে নরক যন্ত্রণা দিচ্ছেন? কলিজার সাহসটা খুব বেড়েছে দেখছি। এখনই ডিভোর্স চাওয়া শিখে গেছিস। ডিভোর্স শব্দটা উচ্চারণ করতে একবারও বুক কাঁপলো না তোর? তোর এই কথার জন্য তোর ঠিক কি হাল করব আমি, সেটা একবারও কল্পনা করেছিস? আপনাকে ভালোবাসাটা যে এত যন্ত্রণার তা আগে তো জানা ছিল না আমার। এতটুকুতেই হাঁপিয়ে উঠেছিস। সারা জীবন আমার সাথে থাকবি কি করে তুই? এতদিন দূর থেকে পড়াতেন আর এখন কাছে এসে পড়াচ্ছেন। কেন করছেন এমন? একটু ভালোবাসুন না আমায়। আমি আপনার একটুখানি ভালোবাসা পাওয়ার জন্য চাতক পাখির মতো ছটফট করেছি। আপনি কি বুঝতে পারেননি? জাংকুক এবার পায়ে পায়ে এগিয়ে গিয়ে তের গা ঘেঁষে দাঁড়ালো। তেকে অবাক করে দিয়ে তের এলোমেলো চুলগুলো হাতের মুঠোয় নিয়ে চোখ বন্ধ করে তাতে নিঃশব্দে নাক ছোঁয়ালো। অতঃপর মুঠো ভর্তি তের চুলের সুবাসে লম্বা করে নিঃশ্বাস নিল জাংকুক। পর মুহূর্তেই শুকিয়ে যাওয়ার দরুন তের বেরিয়ে আসা কলার বনগুলোর দিকে নজর পড়তেই শক্ত হয়ে এলো জাংকুকের চোয়াল। জাংকুক তৎক্ষণাৎ তেকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিয়ে গটগটিয়ে নিচে যেতে যেতে বলল, ইউ ডিজার্ভ ইট। কাক টাকা ভরে ঘুম ভেঙেছে যেহেতু বাংলাদেশ আর ইউএসের সময় তারতম্য রয়েছে, সেজন্য ঘুম হয়নি জেহবের। তাই একটু সকাল সকাল লেকের আশেপাশে হাঁটতে বেরিয়েছে জেহব। পেছনে অবশ্য জাংকুক আর ইউনো রয়েছে। জেহব হাঁটতে হাঁটতে গেটের কাছে এগিয়ে এসে গেট খুলতেই যাবে, তার আগে কেউ একজন গেট খুলে হুড়মুড়িয়ে প্রবেশ করে। হুট করে প্রবেশ করাতে কেউ কাউকে ঠাউর করতে পারেনি, যার ফলে আগন্তুক তাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে পড়ে যায় জেহবের কোলে। জেহবও বাংলা সিনেমা হিরোদের মতোই দক্ষ হাতে আগন্তুককে ধরে ফেলে। তারপর হুট করে সুর ধরে বলল, এই কাক টাকা ভরে পথ ভুলে আমার মনের অরণ্যে এসে উষ্টা খেয়ে পড়ে গেলে কি তুমি অবলা নারী? জেহবের কথার বিরক্তিতে রোজ জেহবকে ঠেলে নিজের কাছ থেকে দূরে সরিয়ে বলল, কান খুলে শুনুন বদমাশ পুরুষ, আমি মোটেও অবলা নারী নই। আর না আমি পথ ভুলে কোথাও উষ্টা খেয়েছি, বরং আপনি এখানে খাম্বার মতো দাঁড়িয়েছিলেন। মহল্লার নতুন মনে হচ্ছে, তাই রোজকে চেনেন না। ইফটিজিং করতে আসলে না আব্বাজানকে বলে এমন কেরানি খাওয়াবো যে সারা জীবনের জন্য এই মহল্লার ঠিকানাই ভুলে যাবেন। কথাগুলো গড়গড়িয়ে বলে একটা মুখ ঝামটা দিয়ে চলে গেল রোজ। আশ্চর্য, বাঙালি মেয়েরা এত সেনসিটিভ কেন? কি এমন বললাম? মেয়ে নয়তো যেন ধানি লঙ্কা, আবার আব্বাজানের ভয় দেখায়। আজীব। জেহবকে বিড়বিড়াতে দেখে ইউনো এগিয়ে এসে জেহবের কাঁধে হাত রেখে বলল, কিরে ঠিক আছিস? দোস্ত, মেয়েটাকে দেখেছিস? পুরোই বাঘিনী, জেকে পেতে আসক্ত। আর আমার সানা আছে, তাই আমাদের মেয়ে দেখিয়ে লাভ নেই দোস্ত। হ্যাঁ ঠিকই তো, তোমাদের বিয়ে বাসর সব শেষ, আর আমি সালা এখনো সিঙ্গেল। এবারও মিস্টেক করলি, আমার বিয়ে হয়নি আর জাংকুকের বাসর হয়নি। আমি ওকে এতটুকু পরিমাণে বিশ্বাস করি না দোস্ত। ও যে অধৈর্য, সুযোগ পেলে গাড়ির মধ্যে বাসর সেরে ফেলতে 2 মিনিটও ভাববে না। জেহবের কথায় জাংকুক আচমকা বিষণ খেলো। কাশতে কাশতে বলল, আমাকে নিয়ে গবেষণাটা এবার বন্ধ করবি তোরা? জাংকুকের নাজেহাল অবস্থা দেখে জেহব ইউনো জাংকুকের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, জেকে তুই কি আসলেই গাড়িতে? ওদের কথা বলার আর কোনো রূপ ফুরসত না দিয়ে হনহনিয়ে গেটের বাইরে চলে গেল জাংকুক। দেখলি জেকে শালা সবকিছুতেই ফাস্ট। জাংকুক গেট থেকে বেরোতেই দেখলো একটা সাদা টটয়াতে হেলান দিয়ে দাঁড়িয়ে জেকে কুঞ্জের দিকে উকিঝুঁকি দিচ্ছে মিনহলি। জাংকুক আর মিনহো একে অপরকে চেনে। মিনহো বাংলা একাডেমি থেকে ভালো কিছু উপন্যাস লিখে বেশ জনপ্রিয়তা পেয়েছে। মিনহলি, রাইট? চিনতে পেরেছো তাহলে? তা আমার বাড়ির সামনে কি করছো? তোমার বোনের জন্য ওয়েট করছিলাম। ও তো বাংলা একাডেমিতে যায় প্রতিদিন, তাই ভাবলাম আমি যেহেতু আজ এই গলি দিয়ে যাচ্ছি ওকেও নিয়ে যাই।
আমার বোন মানে? কেন তিহা, তোমার বোন না? পেছন থেকে জিহুক ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলে ওঠে, গেল। কি গেল? মিনহুর কথায় জাঙ্কুকের চল শক্ত হয়ে এলো। জাঙ্কুক তাতে দাঁত চেপে বলল, তেহান আজকে যাবে না, শরীর ভালো নেই ওর, তুমি যেতে পারো। মিনহু আর কি বা করবে, গাড়ি নিয়ে তৎক্ষণাৎ প্রস্থান করতেই জাঙ্কুক কাউকে ফোন দিয়ে বলল, জেকে কুঞ্জের সীমানা ছাড়ানোর আগেই সাদা টয়োটার টায়ার বরাবর গুলি করে দাও, যাতে করে সারা জীবনও আর এই বাড়ির সামনে দাঁড়ানোর সাহস না পায় ওই গাড়ি। দোস্ত, তোকে বলেছিলাম না সকাল থেকে আমার বাম চোখটা কেমন লাফাচ্ছে, দেখলি তো? আরে বেটা, তোর জীবনে নারী নামক প্যারার এন্ট্রি ঘটেছে, ওই জন্য লাফিয়েছে, এখনকার ঘটনার জন্য নয়। তাই ভুলভাল যুক্তি দিস না, নয়তো জেকেকে বলে তোর অন্য চোখ লাফানোর ব্যবস্থা করছি আমি। কি বলবি তুই জেকেকে? বলবো তুই আবারও তের নাম মুখে নিয়েছিস। বলেই কপট হাসিতে প্রসারিত হয় ইউনোর ঠোঁট। এদিকে জেহুক ইউনোর দিকে তাকিয়ে রাগে কটকটিয়ে উঠে বিড়বিড়ালো, শালা মির্জাফর। গধূলি বিকেলে সূর্যের ঝা ঝা উত্তাপ কমে এসেছে কিছুটা। ভেজা টিস্যু দিয়ে কপালের ঘামটুকু মুছে মাত্রই জেকে কুঞ্জের কলিং বেলে হাত চালালো সুগা। এই উত্তাপ বিকেলে সুগা জেকে কুঞ্জে কিছুতেই আসতে চায়নি। তবে জাঙ্কুকের জরুরি তলবে না আসার উপায় কি? জাঙ্কুকের সিদ্ধান্ত এখন থেকে জেকে গ্রুপের বাংলাদেশি ব্রাঞ্চে নিয়মিত সে বসবে। তাই প্রয়োজনীয় সমস্ত ফাইলগুলো নিয়েই এই ভর দুপুরে ছুটে আসা সুগার। ঠিক তখনই ঝনাত করে খুলে গেল সদর দরজা। নিজের ভাবনা থেকে বেরিয়ে সুগা সামনের দিকে তাকাতেই দেখলো চুড়িদার পরিহিত জিমিনকে, যে এই মুহূর্তে সুগাকে দেখে চোখ দুটো রসগোল্লা বানিয়ে দাঁড়িয়ে আছে। সুগা ধীর পায়ে জিমিনের দিকে এগোতে এগোতে ধারালো গলার কথা ছুড়ল তৎক্ষণাৎ, তোমার না বিয়ে হয়ে গিয়েছে কোন বুড়িওয়ালা আড়তদারের সাথে? খুবই বড় লোক, পুরান ঢাকার নাম করা ব্যবসায়ী, তোমাকে অনেক ভালোবাসে, বাসরও করা শেষ, তাহলে তুমি এখানে কি করছো? সুগার রক্তিম চোখের দিকে তাকিয়ে শুষ্ক ঢোক গিলে জিমিন কয়েক কদম পিছিয়ে গেল। জিমিনের পদচারণ অনুসরণ করে সুগাও এগোতে এগোতে পুনরায় বলল, কোথায় সেই গোপধারী সুদর্শন পুরুষ? আমিও একটু দেখি আমার জিমিনকে কে দিল এত সুখ। বিছানায় তার পারফরমেন্স কেমন ছিল সেটাও তো জানতে হয়। আমার জিনিস আমার আগে উপভোগ করেছে, ভুঁড়িওয়ালার লাক আছে বলতে হবে। আমার অপরিচিতা যে ভুঁড়িতে এত শান্তি পায় তা জানলে এত কষ্ট করে জিম করে আর বডি বানাতাম না, ট্রাস্ট মি। সুগার উল্টাপাল্টা কথা শুনে জিমিন মনে মনে বলল, রাগের চোটে ওনার মাথার তার ছিঁড়ে গেছে, এক্ষুনি আইস ব্যাগ দিতে হবে। যেই ভাবা সেই কাজ। জিমিন ছুটে গিয়ে ফ্রিজ থেকে আইস ব্যাগটা এনে সুগার মাথার উপর রেখে দিয়ে দিল ভোদর। জিমিনের পেছন পেছন সুগাও ছুট লাগিয়ে চেঁচিয়ে বলল, জিমিনের বাচ্চা, তোমাকে আমি ছাড়বো না। আমাকে মিথ্যে বলার শাস্তি স্বরূপ মুখ সেলাই করে দেব তোমার, তারপর তোমাকে দেখিয়ে আন্টি মার্কা মহিলাদের সাথে ফ্ল্যাট করব, তখন বুঝবে কেমন লাগে। ধান্দাবাজ মহিলা, দাঁড়া বলছি। দৌড়াতে দৌড়াতে একতলা দোতলা তিনতলা, সর্বশেষে ছাদের শেষ সিঁড়িতে এসে আচমকা থেমে যায় জিমিন। কোনো মতে নিজেকে সামলে পেছনে তাকিয়ে দেখলো সুগা ওর কয়েক কদম দূরত্বে দাঁড়িয়ে হাতে ভর করে হাঁপাচ্ছে। কয়েক সেকেন্ড হাঁপিয়ে জিমিনের দিকে তাকিয়ে রাগে গজগজিয়ে উঠে সুগা বলল, স্কুলে কি দৌড়ের কম্পিটিশন করতে নাকি তুমি? বাপরে বাপ, আপনি কেন তাড়া করছেন আমাকে? ওই জন্যই তো দৌড়ালাম শাস্তি দেব বলে। তোমার সাহস কি করে হয় আমাকে এতগুলো মিথ্যা কথা বলার? তোমার কি মনে হয় তুমি বলেছো আর আমি তোমার কথা বিশ্বাস করে বসে আছি? স্টুপিড মেয়ে, সব সময় প্রশ্রয় দিয়েছি, কথার প্রাধান্য দিয়েছি, তাই বলে যা খুশি তাই বলবে, আমার ইমোশন নিয়ে খেলবে? স্পিক আউট। সুগার দোষারোপে মুহূর্তেই ডুকরে কেঁদে ওঠে জিমিন। তোমাকে আমি ম্যাচিউর ভাবতাম জিমিন, সবসময় বিশ্বাস ছিল তুমি সবকিছু ম্যাচুরিটি দিয়ে হ্যান্ডেল করবে, আমাদের সম্পর্কটাকেও। কিন্তু না, একটুখানি টানাপোড়েনে তুমি আমাকে জাস্ট 1-2 মধ্যে দূরে সরিয়ে দিলে। ইনিয়ে বিনিয়ে নিজের মিথ্যে বিয়ের কাহিনী শোনালে, তারপর বললে আমাকে ভুলে যান। হাউ সিলি! এটা কি বাংলা সিনেমা পেয়েছো তুমি? আসলে পরিস্থিতি। ফাক ইওর পরিস্থিতি। ভালো কিভাবে বাঁচতে হয় নিজের বোনকে দেখে শেখো। জাঙ্কুক ভাই এসেছে অব্দি কথা বলা তো দূরে থাক, অভিমানে ফিরেও তাকাচ্ছে না তের দিকে, তবুও চুপচাপ সহ্য করে নিচ্ছে মেয়েটা। কেন জানো? কারণ ও সত্যিকারের ভালোবেসেছে। ভালোবাসায় পরিস্থিতির দোহাই দেওয়াটা একটা অজুহাত মাত্র। ভালোবাসায় ঠিক যতটা সুখ ততটাই যন্ত্রণা। এই অতিরিক্ত সুখ ও যন্ত্রণা দুটোই সয়ে নিতে পারলে তুমি সত্যিকারের ভালোবেসেছো। কিন্তু আফসোস, তুমি এসবের কিচ্ছু বোঝো না, কিচ্ছু জানো না। শুধু আবেগের বশে বলে দিয়েছিলে সারা জীবন একসাথে থাকবে। আর একসাথে থাকাটা কি এতটাই সোজা?
কথাগুলো বলে সুগা ঘুরে দাঁড়াতেই সঙ্গে সঙ্গে পেছন থেকে ছুটে এসে সুগাকে শক্ত হাতে জাপটে ধরল জিমিন। জিমিনের কান্নারত তীব্র শরীরের ঝাঁকুনি পুরোপুরি অনুভব করতে পারছে সুগা। কিছুটা সময় অতিবাহিত হলে চোখ দুটো খিচে বন্ধ করে রেখে নিজেকে কিছুটা সামলে নিয়ে নরম সুরে সুগা বলল, জিমিন সরি, মাথা ঠিক ছিল না, তাই তোমাকে একটু বেশি বকে ফেলেছি, কেঁদো না। আমি খুব সরি, খুব সরি। কোনো কিছু চিন্তা ভাবনা না করে, আপনার সাথে নিজের সমস্যা শেয়ার না করে আপনাকে দূরে সরিয়ে দেওয়ার জন্য অজুহাত তৈরি করাটা আমার ঠিক হয়নি। আমাকে কি একবার ক্ষমা করা যায় না? শুধু একবার। যেখানে তুমি আমার কাছে অপরাধী নও, সেখানে ক্ষমা করার প্রশ্ন আসছে কোথা থেকে অপরাজিতা? সুগা ঘুরে দাঁড়িয়ে জিমিনের চোখ মুছিয়ে দিয়ে হিসিয়ে শুধালো, ক্যান ইউ ফিল ইট ডিয়ার? কি ফিল করব? মাই লাভ, you fall in love with me hardly, shamelessly, desperately and unconditionally. সুগার কথায় হুট করে জিমিন যেন লজ্জায় মিলিয়ে গেল। সুগা জিমিনের চিবুতে হাত দিয়ে মাথাটা একটু তুলে বলল, আর যদি কখনো কিছু লুকিয়েছো তাহলে সত্যি সত্যি তোমাকে আর ক্ষমা করব না আমি। জিমিন হেঁচকি তুলতে তুলতে না সূচক মাথা নাড়ল। সুগা জিমিনকে দু হাতে বাহু ডোরে আগলে ধরে গম গম আওয়াজে বলল, আমি তোমার হৃদয়ের গোপন থেকে গোপনীয় কথাটা জানতে চাই জিমিন। হতে চাই তোমার সুখের সন্ধি, তোমার দুঃখের পিছুটান। আমার নীড়ে তুমি সর্বক্ষণ ভালোবাসায় অম্লান। বুড়িগঙ্গা নদীর পাড়ের বাতাসের সাথে সাথে তখনও ভেসে আসছিল বেসুরো দুটো গানের লাইন। আমার বেঁচে থাকার প্রার্থনাতে বৃদ্ধ হতে চাই তোমার সাথে, অনেক খুঁজে তোমায় নিলাম চিনে ভালোবাসার এই দিনে। আলিশান মহলের সবচেয়ে সুন্দর, আকর্ষণীয় আর বড় ঘরটায় থাকে কিম সাকজিন। স্বামী সূত্রেই এই ঘরের উত্তরাধিকারী এখন তিনি। আপাতত এই ঘরের কর্নারে যে দামি মখমলের ডিজাইনগুলো রয়েছে তাতে মুখোমুখি হয়ে বসে আছে কিম সাকজিন আর জিয়ন জাংকুক। জাংকুক সে তখন থেকে বসে বসে পায়ের উপর পা রেখে দৌড়াচ্ছে। মূর্তিমান জাংকুকের দিকেই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে কিম সাকজিন। জাংকুক দেশে আসার পর এটাই তাদের প্রথম সাক্ষাৎ। এই ঘরে কেন এসেছো? কি চাই? কি চাই সেটা আপনি খুব ভালো করেই জানেন, তাহলে কেন করলেন এটা? কোন সাহসে থেকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে এলেন? তে ছাড়া পুরো দুনিয়াতে এখন আমার কেউ নেই। আপনি সেটা ভালোভাবে জানতেন, তবুও আমাকে দ্বিতীয়বারের মতো একাকিত্বের যন্ত্রণায় ভোগালেন কেন? আনসার মি। ভদ্রভাবে কথা বলো, আমি তোমার গুরুজন হই। হ্যাঁ, তা তো হন বটে, শাশুড়ি মা বলে কথা। আমি কারো শাশুড়ি নই। আপনি মানেন আর না মানেন, তে আমার। আপনি ভালো করেই জানতেন ইউএস টু বিডি কেন পৃথিবীর মধ্যে যে কোনো গর্তে নিয়ে তেকে লুকিয়ে রাখলে আমি ঠিক তেকে খুঁজে বের করতাম। শুধু শুধু টাইম ওয়েস্ট করলেন। আমি যা করেছি তোমার আর তের মান সম্মান বাঁচানোর জন্যই করেছি। একবার ভেবে দেখেছো, এই বাড়ির একমাত্র ছোট সাহেব তার সৎ বোনকে বিয়ে করেছে? এই কথা জানাজানি হলে তোমার পরিবারের এত বছরের ঐতিহ্য, নাম ধাম, আভিজাত্য কোথায় গিয়ে দাঁড়াবে? সমাজের মানুষ তোমার চরিত্রে আঙ্গুল তুলবে, সেই সাথে আমার ওইটুকু মেয়ের দিকেও। জিনের কথা শোনার সাথে সাথেই সামনের টি টেবিলে সজোরে পাঁচ মেরে জাংকুক গর্জে উঠে বলল, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দিস ফাকিং সমাজ। আমার আত্মা যাকে চেয়েছে আমি তাকেই বিয়ে করেছি, তাকেই ভালোবেসেছি আর তার সাথে বেড শেয়ার করেছি। দেখি কোন সমাজের সাহস আছে আমার দিকে কটাক্ষ করার। যেই সমাজ তের কিংবা আমার ফিলিংসের দিকে আঙ্গুল তুলবে সেই সমাজের নিয়মই ভেঙে দেব আমি। তাতে যদি আমি জীবন জাংকুক শেষ হয়ে যাই তবে তাই হোক, তবুও তেকে আমি এই জন্মে ছাড়ছি না। জিনের মুখের উপর কথাগুলো গড়গড়িয়ে বলে গটগটিয়ে জাংকুক বেরিয়ে যায়। যাবার আগে পিছু ডেকে নির্লিপ্ত কণ্ঠে জিন আবারও বললেন, যেদিন সন্তানের বাবা হবে সেদিন ঠিক বুঝবে আমি কেন এত সব করেছি। জাংকুক না ঘুরেই ওভাবে দাঁড়িয়ে বলল, আমার আর আপনার মেয়ের ডিএনএ আর যাই হোক দুশ্চরিত্রের অধিকারী হবে না। অ্যাজ আ প্যারেন্টস দ্যাটস এনাফ ফর মি। আর হ্যাঁ, জিমিন আর সুগার বিয়ের আগ পর্যন্ত আপনার ভাইয়ের পরিবার যাতে কিছুতেই জেকে কুঞ্জ ত্যাগ না করে। পুরো বিয়ের অকেশনে তারা আমার স্পেশাল গেস্ট। কথাগুলো বলার সময় জাংকুকের ঠোঁট ভেঙে বেরিয়ে আসছিল সামান্য রহস্যময় হাসি। জাংকুক সেই স্থান ত্যাগ করতেই কিম সাকজিন কটমটিয়ে বললেন, ওর মাঝে কি খেয়ে এমন ছেলে জন্ম দিয়েছিল কে জানে? এই নিশ্চয়ই ব্রিটিশদের বংশভূত। এই দাঁড়াও, ও কি বলে গেল? জিমিন আর সুগার বিয়ে মানে? কি বলে গেল তাদের ছেলে? আমার মেয়েগুলো কি ওর হাতে খেলার পুতুল নাকি? না না, এক্ষুনি ওর এসব কৌশলী পরিকল্পনা বন্ধ করতে হবে। কিম সাকজিন দ্রুত পায়ে হাঁটা ধরলেন
জাংকুককে অনুসরণ করে। জাংকুককে খুঁজতে খুঁজতে হঠাৎ এক অযাচিত আওয়াজ কর্ণকুহরে পৌঁছালে জিন তড়িৎ গতিতে চোখ ঘোরালেন। অন্ধকার সিঁড়িতে বসে বসে ফোঁপাচ্ছে জিমিন। পাশেই বসে আছে সুগা। জিমিন কাঁদছে দেখে বারংবার জিমিনের মাথায় হাত বুলিয়ে জিমিনকে শান্ত করার চেষ্টায় সুগা নরম সুরে বলল, এত কাঁদে কেউ, মাথা ব্যথা করবে তো জান, আর বকবো না, সরি, এই দেখো কানে ধরছি, ঘাট হয়েছে আমার। আমার জিমিন, আমার ময়না, আমার পাখি, প্লিজ কেঁদো না। কিম সাকজিন খানিকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে জিমিন আর সুগার দৃষ্টিগোচর হওয়ার আগে দ্রুত সেই স্থান ত্যাগ করলেন। কিছু কি হয়েছে আপা? মা আমাকে হঠাৎ ডেকে পাঠালো যে? জানি না রে, আমাকেও ডেকে পাঠিয়েছে। সত্যি করে বলতে জাংকুক ভাইয়ের সাথে কিছু করিসনি তো? আপা, উনি এসেছে থেকে আমার মুখের দিকে ভালো করে একবার তাকায় অব্দিনি, কথা বলা দূরে থাক। ভাগ্যিস মামি নেই, মামি সুকাই ভাইয়াকে নিয়ে হসপিটালে, তা না হলে মামি এখানে থাকলে এটাকে তিল থেকে তাল বানিয়ে হাজারটা অপবাদ জুড়ে দিত। তে অন্যমনস্ক হয়ে মনে মনে ভাবলো, হতেও তো পারে মামির কথাই ঠিক, জিয়ন জাংকুক এখন আর আমাকে ভালোবাসে না। এখন আমি আর আগের মতো গোলগার নেই, শুকিয়ে গিয়েছি অনেক, তাই হয়তো আমার সৌন্দর্যে উনি আকর্ষিত হচ্ছেন না, ভালো লাগছে না আমাকে আর। কিরে, আবার কি ভাবতে বসলি? এখানে দাঁড়িয়ে না থেকে ভিতরে চল। আর হ্যাঁ, কিছু কড়া কথা শোনার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রাখ। মা তো একটু বলবেই, ওসব মনে রাখার দরকার নেই, কেমন? জিমিনের কথায় তে মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে জিমিনের আঁচল ধরে পেছনে পেছনে এগিয়ে গেল। মা, আসবো? হ্যাঁ এসো। কি কি হয়েছে মা? শরীর খারাপ করছে তোমার? না, আমি ঠিক আছি। তুমি ঠিক আছো তো? জিনের কথার রহস্য ছেদ করার ক্ষমতা জিমিনের নেই। জিমিন শুষ্ক ঢোক গিলে বলল, ঠিকই তো আছি মা। শোনো, সুগার পরিবারের সাথে কথা বলা হয়েছে, ওরা কাল সন্ধ্যায় আসছে। দু বোন সেজে গুজে রেডি থাকবে। আমি তো আর জিয়ন জাংকুক না যে পরিবার সমাজ এসবের বাইরে গিয়ে যা ইচ্ছে তাই করব। যা হবে দুই পরিবারের সম্মতি আর সকল রিচুয়াল মেনেই হবে। জিনের কথা শুনে তের মুখটা চুপসে গেলেও জিমিনের হৃদয়টা আনন্দে পুলকিত হয়ে উঠল। জিমিন পারছে না খুশিতে চিৎকার দিয়ে লাফিয়ে উঠতে, তাই জিমিন চুপচাপ মায়ের কথায় মাথা কাত করে সম্মতি জানালো। এবার যেতে পারো। আর তে শোনো, তোমার স্বামীকে বলবে সে যাতে যথাসময়ে মেহমানদের সামনে উপস্থিত থাকে। আমরা সামাজিক জীব তো, তাই আমাদের এসব আতিথেয়তা পালন করতে হয়। তাই কালকের দিনটা অন্তত যাতে একটু ভদ্রভাবে নিচে নামে। কেন যেন আজকে মায়ের তিক্ত কথাগুলো বেশ মনে ধরল তে। ইচ্ছে করছে উড়ন্ত পাখির মতো উড়ে উড়ে ডানা ঝাপটাতে। এই প্রথমবার জাংকুক আর তের সম্পর্কটা মুখ দিয়ে উচ্চারণ করলো জিন। তার মানে কি একটু একটু করে মা সম্পর্কটা মেনে নিচ্ছেন, স্বাভাবিক হচ্ছে সবকিছু। সিগারেটের পোড়া উটকো গন্ধে দম বন্ধ হয়ে আসছে ঘুমন্ততে। মনে হচ্ছে কেউ নাকের কাছে এসে সিগারেট ধরিয়েছে। শ্বাস নিতে না পেরে অবশেষে লাফিয়ে উঠে বসলো তে। চাঁদের আলো স্পষ্ট দেখলো রুমে কেউ নেই, অথচ সিগারেটের গন্ধ এখনো বর্তমান। মনে হচ্ছে একটু আগেও এখানে কেউ ছিল, কিন্তু কে ছিল? যেই থাকুক, জিয়ন জাংকুক বাড়িতেই আছে। জিয়ন জাংকুক বাড়িতে থাকতে কেউ আমার কিচ্ছু করতে পারবে না। আফটার অল হি ইজ মাই সুপার হিরো। আজ সন্ধ্যায় মেহমান আসবে বলে তে আজ বাংলা একাডেমিতে যায়নি। রোজকেও সকাল সকাল ফোন দিয়ে ডেকে নিয়েছে। জাংকুকের বন্ধুরাও এখানে আছে। সারা বাড়িতে অনেক কাজ। অবশেষে জিমিন আবার বিয়ে হতে যাচ্ছে তার ভালোবাসার মানুষের সাথে। তের খুশির যেন সীমা নেই। তে উকি ঝুঁকি দিয়ে জাংকুকের রুমে প্রবেশ করলো। মনে হচ্ছে সে 8 বছর আগের মতোই। এই বুঝি জাংকুক এসে ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেবে তের গালে, তারপর দাঁত খিচিয়ে বলবে, আমার রুমে কি চাই? অথবা হিতে বিপরীত হতে পারে, না উঠে হাতে ইশারায় ডেকে বলতে পারে, এখানে বস, তোকে দেখবো। অতীতের কথা মনে করে ফোঁস করে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে রুমের মাঝে এগিয়ে যাইতে। বেলা প্রায় 11টার কাছাকাছি, অথচ এখনো উদাম শরীরে উপর হয়ে ঘুমাচ্ছে জাংকুক। কোমর অব্দি টানা কমফোর্টার ছাড়িয়ে তার ভি শেপের পৃষ্ঠদেশ, পুরুষালী বাহু, ফর্সা পিঠে, ইতিউতি রাজত্ব ঘিরে বসা কুচকুচে কালো তিল, সবকিছুই দৃশ্যমান তের চোখে। সেদিকে তাকালেই যেন ঘোর লেগে যাচ্ছে, জাগ্রত হয়ে যাচ্ছে অবাধ্য নারী সত্তা। তাই বেশিক্ষণ সেদিকে না তাকিয়ে চোখ নামিয়ে রিন রিনে আওয়াজে ডাকলো তে, শুনছেন? কথা আছে, কাজের কথা। জাংকুক সারা শব্দ দিল না। পরক্ষণেতে মনে মনে বলল, আমি জানি জেগে থাকলেও উনি সারা দেবেন না, আমারই ভুল, আগ বাড়িয়ে ডাকতে এসেছি। তে যখন বিরক্ত হয়ে চলে যাচ্ছিল তখনই জাংকুকের আওয়াজ ভেসে আসলো, চোখ ভর্তি ঘুম,
আর মাথা ভর্তি শুধু তুই। কি বললেন? নাথিং। কি বলতে এসেছিস সেটা বল। আজ সুগা ভাইয়াদের বাড়ি থেকে মেহমান আসবে, মা বলেছে আপনাকে উপস্থিত থাকতে। রাতে ঘুমোতে পারিনি, পার্টি অফিসের পূর্ণ মিলনও ঘুমের জন্য ক্যান্সেল করেছি। সারাদিন ঘুমোবো, সন্ধ্যায় ডেকে দিস। যদি ঘুম হয় তাহলে চলে আসবো। বাড়ির জামাইদের এসবে থাকতে হয়, আর আপনি এবারের ছোট জামাই। ও তাই? আমি বুঝি জেকে কুঞ্জের জামাই, আগে তো জানতাম না। হ্যাঁ তাই তো। কথায় কথায় জাঙ্কুক খেয়াল করলো তে অন্যদিকে তাকিয়ে কথা বলছে। জাঙ্কুক কাহিনী ধরতে না পেরে বুড়ো কুচকে থেকে প্রশ্ন করলো, আমি তো শ্বশুর না ভাসুর, এভাবে অন্যদিকে তাকিয়ে কথা বলছিস কেন? দয়া করে আপনি কিছু পড়ুন। এমন ভাব করছিস যেন তুই আমাকে আনড্রেস দেখিসনি। আমি তো প্যান্ট। থাক! কানে দুহাত দিয়ে চেঁচিয়ে উঠলো তে। তৎক্ষণাৎ রুম ত্যাগ করতে করতে দাঁত কিরমিরিয়ে বলল, নির্লজ্জ বেহায়া লোক, এই রুমে এসে আমার ঘাট হয়েছে। বেশ ছোটখাটো ঘরোয়া অনুষ্ঠানের মধ্য দিয়েই জিমি আর সুগার আন্টি বদল হয়ে যায়। দুই পরিবারের সম্মতি সাপেক্ষে 1 সপ্তাহ পর বিয়ের দিন ঠিক করা হয়। সবার মাঝে কিছুক্ষণ আগে এসে জাঙ্কুক উপস্থিত হয়েছে। এলোমেলো চুল, পরনে কালো টি শার্ট আর ট্রাউজার, পায়ে স্লিপার, হাতে আইপ্যাড। কিম সক জিন জাঙ্কুককে এমন অবস্থায় দেখে তেকে চোখ রাঙিয়ে চলে যান, আর তে সেখানে দাঁড়িয়ে কপাল চাপড়াতে থাকলো। কি স্বামী কপালে জুটলো! তাকে রাইট বললে লেফট যাবে, লেফট বললে রাইট যাবে। ঘাট টানানিরটা একটা সীমা থাকা দরকার। হঠাৎ করেই সুগার ফুপি সবার সামনে হাসি মুখে বললেন, আপা, আমাদের তো আরো একটা আবদার বাকি রয়ে গেল। কি আবদার বলুন না। আসলে আমাদের আরো একজন ছেলে আছে, সুগার চাচাতো ভাই মিনহুলি, নাম করা নোবেলিস্ট। কিছুদিন আগে ছোট্ট একটা কার অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই আসতে পারিনি। ও তেকে খুব পছন্দ করে। জিমিন আর সুগার কথার আগেই আমরা তের কথা বলা বলি করছিলাম। ছেলেটা অবশ্যই কাউকে পছন্দ করেছে, তাই ওর আবদারে না করতে পারিনি। এখন আপনাদের মতামত। সুগার ফুপির কথা শেষ হতেই ঘর শুদ্ধ সবাই বিব্রত চাহনি নিক্ষেপ করলো জাঙ্কুকের দিকে, যে এই মুহূর্তে বাজ পাখির মতো তীক্ষ্ণ চাহনিতে চেয়ে আছে এক কোণে কাছুমুচু হয়ে দাঁড়িয়ে থাকা তের দিকে। তের পরনে লাল চুড়িদার, ঠোঁটে হালকা লিপস্টিক, দেখতে প্রয়োজনের তুলনায় একটু বেশি সুন্দর লাগছে। সুগার ফুপি আরো কিছু বললেন, তার আগেই জাঙ্কুক বেশ শান্ত সুরে বলল, তে যে ভার্জিন না সেটা আপনার ভাতিজি জানে তো? কি? স্তব্ধ হয়ে গেল সুগার ফুপি। এইটুকু মেয়ে ভার্জিন না, তাও আবার এসব গোপনীয় কথা সবার সামনে বসে বলছে তারই সৎ ভাই। জাঙ্কুক চট করে উঠে দাঁড়িয়ে বলল, এনজয় ইওর কোয়ালিটি টাইম। তে এক্ষুনি উপরায়। এক্ষুনি মানে এক্ষুনি। তে জাঙ্কুকের রুমে ঢোকার সঙ্গে সঙ্গে জাঙ্কুক থেকে হ্যাঁচকা টান দিয়ে বিছানায় ছুঁড়ে মারল। সমস্যা কি আপনার? যখন ইচ্ছে মারছেন, যখন ইচ্ছে অবহেলা করছেন, আবার যখন ইচ্ছে কাছে টেনে নিচ্ছেন। কেন? কি করেছি আমি? জাঙ্কুক শক্ত হাতে জোর করে পেট ঠোঁটের লিপস্টিক ঘষে মুছতে মুছতে বলল, কতবার বলেছি তোকে অন্য কারোর সামনে সাজবি না, কথা শুনিসনি। আমি মাত্র 1 মাস দূরে ছিলাম, তার মধ্যে অন্য নাগর জুটিয়ে ফেলেছিস। তারা এখন আমার বউয়ের জন্য আমারই বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসছে। তোকে আজ আমি কি করব নিজেও জানি না। কি করবেন আপনি? আমাকে মেরে ফেলবেন, মারুন, কাটুন, যা ইচ্ছে করুন। আপনার জন্য এমনিতেই আমি আধ মরা হয়ে আছি, অথচ আপনাকে দেখুন কষ্ট দিয়ে যাচ্ছেন তো দিয়েই যাচ্ছেন। কেন দিচ্ছেন এত কষ্ট আমাকে? তার কোনো উত্তর নেই। কি দোষ আমার বলুন? কেন এমন করছেন? কেন? বিকজ আই লাভ ইউ, ড্যাম ইট। জাঙ্কুক এত জোরে কথাটা বলেছে যে মহলের প্রতিটা দেয়াল সহ সেই সাথে হলরুমে বসা সকলের কান অবধি পৌঁছে গেছে। তুই নিজেও এই মুহূর্তে থরথরিয়ে কাঁপছে। জাঙ্কুককে দেখতে প্রচন্ড ভয়ানক লাগছে। ইচ্ছে তো করছে মেরে মেরে তোর নরম তুলতুলে গালগুলোকে রক্তাক্ত করে দেই, কিন্তু না খেয়ে খেয়ে তুই নিজের এমন হাল করেছিস সেটা করতেও কলিজায় লাগছে। এদিকে রাগটাকে কমাতে পারছি না। ও গড! জাঙ্কুকের কান্নারত চোখের দিকে খানিকক্ষণ তাকিয়ে খানিকটা শান্ত কণ্ঠে বলল, তে আমার অ্যারোগেন্সি, আমার রাগ, আমার জেদ তুই না সহ্য করলে আর কি সহ্য করবে বলতো? কার কাছে আমি খোলা বই হব? তুই কি চাস আমি সারা জীবন ডিপ্রেশনে আর অ্যাংজাইটিতে ধুকে ধুকে মরি? তে জবাব দেয় না। ঘুরে দাঁড়িয়ে নিজের পিঠে পড়ে থাকা লম্বা চুলগুলো একপাশে সরিয়ে চুপচাপ স্থির হয়ে থাকে। জাঙ্কুকের রাগ সংযত করার জন্য তে নিজেকে জাঙ্কুকের কাছে সমর্পণ করছে। ব্যাপারটা বোধগম্য হতেই এক টানে তের জামার ফিতাটা খুলে শক্ত হাতে তের বাহু চেপে ধরে তের তুলতুলে নরম উন্মুক্ত পৃষ্ঠদেশে ঝড়ের গতিতে মুখ ডুবিয়ে দিল জাঙ্কুক।